চার ছক্কার উৎসব দিয়ে শুরু হলো বিপিএল এর সিলেট পর্ব। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। যে ম্যাচে 205 রান করেও জিততে পারেনি সিলেট। 206 রানের লক্ষ্যটা রংপুর 6 বল ও 8 উইকেট হাতে রেখেই 4 ম্যাচে চতুর্থ জয় পেয়েছে। মানে এখন পর্যন্ত কিন্তু জয়েই রয়েছে রংপুর। সিলেট হারলো 2 ম্যাচেই। অ্যালেক্স হেলসের ছক্কায় যখন শেষ হলো ম্যাচটি, ছক্কার নতুন রেকর্ড দেখে ফেললো বিপিএল। ম্যাচে এটি ছিল 30তম ছক্কা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজ জাইমা, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট ধারাভাষ্যকার মাজহারউদ্দিন অমি এবং সেই সাথে সঙ্গীত শিল্পী রেহান রাসুল। স্বাগত দুজনকেই। খেলা দেখা থেকে শুরু করি। অমি ভাই, খেলা দেখা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং খেলা। কেমন লাগলো? সিলেটে ফার্স্ট ম্যাচটা এক্সপেক্ট করতেছিলাম যে সিলেট যেহেতু হোম গ্রাউন্ডে খেলবে, প্রথম ম্যাচটা হেরেছিল, সেম অপোনেন্ট ছিল কিন্তু, সো একটা ভালো ক্রিকেট দেখবো আশা করছিলাম। এবং যেমনটি ঢাকায় দেখলাম যে 200+ স্কোর হয়েছে, ভালো পিচে খেলা হচ্ছে, এটাই আশা ছিল ফার্স্ট অফ অল। ভালো খেলা হয়েছে, এটা ভালো লাগছে। আলটিমেটলি সিলেট তার হোম গ্রাউন্ডে হেরেছে, একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট আশা করবো যে হোম গ্রাউন্ডে যদি ভালো খেলে টুর্নামেন্ট আরো জমে যাবে। খেলা নিয়ে আরো কথা বলবো, তার আগে দুজন গেস্টের পছন্দের টিম দুটোর নাম শুনে নিতে চাই। অমি ভাই, একটু ডিফিকাল্ট, টু আর্লি, বাট রংপুর খুবই টাফ টিম মনে হচ্ছে। এটা তো খুবই কি বলে, এটাকে একটা কেমন অ্যানসার হয়ে গেল। রংপুর অলরেডি পয়েন্ট টেবিলে একেবারে শীর্ষে। টুর্নামেন্ট সামনে যত আগাবে দেখবেন যে ফরমেশন চেঞ্জ হবে, টিমগুলোর সেই পছন্দ বদলে যাবে, দলের সাপোর্ট বদলে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি ট্রু ক্রিকেট ভাই। এই না হলে ধারাভাষ্যকার, মানে যেদিকে যখন চলে ওদিকেই যায়। রেহান ভাই, এখন ব্যাপারটা হচ্ছে যে যেই জিতুক জিতবে বাংলাদেশ, তো আমি যেখানেই যাই না কেন কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও বরিশাল ফরচুন উড বি মাই ফেভারিট টিম। যাক, তাও একটা নাম এলো, নাইলে মনে করলাম যে আজকের গেস্ট নিয়ে তো আমার খবরই আছে, কিচ্ছু বের করা যাবে না। খেলা দেখা হলো আজকের? হ্যাঁ, আজকের খেলা দেখা হয়েছে। স্পেশালি মানে প্রথম ইনিংসের লাস্ট 10 বল, মানে অ্যারন জোন্স আর আমাদের জাকের উইথ আ জে যা করলেন দুজন মিলে 10 বলে 34 রানের যে পার্টনারশিপ, ফ্যাবুলাস। মানে খেলা দেখার আনন্দ যেটা হয় আর কি টি20তে স্পেশালি, উই ওয়ান্ট টু সি বিগ হিটস, তো ওটা দেখতে পেরেছি। আর তারপরে অ্যালেক্স হেলসের কথা না বলি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ শেষ তক স্টুডিওতে পৌঁছানোর জন্য। যেহেতু খেলা দেখেছেন এজন্য মাফ করে দেওয়া যায়, নাহলে ভাবছিলাম তার বাজে স্বভাব মনে হয় আর কোনোদিনও যাবে না। শেষ তক কিন্তু স্টুডিওতে ঢুকেছে। আচ্ছা, বাকি কথাগুলো আমরা বরঞ্চ একটু বসেই সেরে নিই, কেননা পুরো ম্যাচ নিয়ে একটু জানতে চাই। অমি ভাই, আপনার কাছে দিয়ে যদি শুরু করি, কি মনে হলো আসলে? যেটা বলছিলেন শুরুতেই, যেটা একটা কথা ছিল যে মিরপুরের গ্রাউন্ডে অনেকদিন পর রান বন্যা আমরা দেখতে পাচ্ছি, এবং সিলেটেও কিন্তু রান, এটা খারাপ বলা যায় না। ইনফ্যাক্ট ছক্কার রেকর্ড, যদিও এই বিপিএলেই প্রথম ম্যাচে হয়েছিল 29 ছক্কার একটা রেকর্ড, সেটি পার করে 30 ছক্কার একটা আমরা রেকর্ড পেলাম আজকের ম্যাচে। কি বলবেন পিচ নিয়ে? ভালো লাগছে, এটাই আমি শুরুতে যেটা বললাম যে পিচটা স্পোর্টিং হয়। নর্মালি বিপিএলে দেখা যায় যে ঢাকার ফেজে খুব একটা রান হয় না শুরুর দিকে, পরে গিয়ে সিলেটে বা চট্টগ্রামে গিয়ে রান হয়। এবার যেমন শুরুতেই যখন স্পোর্টিং পিচে খেলা হচ্ছে, প্লেয়ারদের খেলাটাও কিন্তু ডেভেলপ হচ্ছে, যে কারণে আমরা দেখছি যে ভ্যারাইটি অফ প্লেয়ার স্কোরিং রানস। শুধু এমন না যে একটা দলই ভালো খেলছে বা দুইটা দলই ভালো খেলছে, রান কিন্তু অনেক দল করছে। এমন দেখেছি যে রাজশাহী 190 অট করেও হেরেছে বরিশালের এগেনস্টে। সো এইটাই হচ্ছে বিপিএল এর মেন থিমটা হওয়া উচিত, যে রানের বন্যা হবে, বোলারদের একটু টেস্ট হবে, শুধু স্পিনাররা এসে উইকেট নিলে তো হবে না। সো ওভারঅল আরও ভালো লাগছে, লোকাল প্লেয়াররা ভালো খেলছে। আমরা আজকে সাইফ হাসানকে দেখেছি, খুব ভালো খেলেছে। অ্যালেক্স হেলস 100 করেছে অবভিয়াসলি, বাট সাইফ হাসান কিন্তু খুব ভালো টাচে আছে। আমার এজ আ ভিউয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমি চাই যে আমার লোকাল প্লেয়াররা ভালো করুক। ফরেনাররা তো আছেই, তারা একটা ওই ভ্যালু অ্যাড করবে, বাট আমার লোকাল প্লেয়াররা যত ভালো করবে সামনে আমার ন্যাশনাল টিমের জন্য ভালো হবে, তত বেশি ভালো হবে। আমি একটু ডিফারেন্ট আগে করতে চাই। সঙ্গীত শিল্পী রেহান রাসুল সবাই জানে, আরজেইং কি এখনো চলছে? আরজে রেহান রাসুল কতটুকু পরিচয় দেওয়া যায়? আসলে এখন আর খুব একটা পরিচয় দেওয়া যায় না, কারণ রেডিওর সাথে অনেকদিন ধরে যুক্ত নেই। কারণ রেডিও ইন্ডাস্ট্রি একটা মোটামুটি একটা ফল ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আশা করি সবাই জানে। নিরাশার ব্যাপার হলেও সবাই জানে। সো ওভারঅল দেখা যাচ্ছে যে মানুষ যখন ফেসবুকে বা ইউটিউবে বা টিভিতে একটা জিনিস দেখতে পাচ্ছে, এখন মানে অমি ভাইকে দিয়ে বলি যে অমি ভাই যত সুন্দর করেই বলুক, একটা শর্টের ডেসক্রিপশন যত সুন্দর করেই দিক অ্যালেক্স হেলসের, যেটা দেখতে ভালো লাগবে সেটা শুনতে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে। তো সেই জায়গা থেকে রেডিওতে একটু আসা যাওয়াটা কমই হচ্ছে। কিছু অনুষ্ঠান করা হয় রেডিওতে, বাট নট পার্মানেন্টলি। দেখার কথা যেহেতু বলছিলাম, আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিই। আজকের ম্যাচের স্কোর কার্ডটার কি অবস্থা?
সিলেট স্ট্রাইকার্স 20 ওভার 205 রান, 205 রানের টার্গেটকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা যায় না, তাই নয় কি? ডেফিনেটলি এটা ইনফ্যাক্ট সেকেন্ড জয়েন্ট সাকসেসফুল চেস কিন্তু বিপিএল হিস্ট্রিতে। 212 ওয়াট মনে হয় হায়েস্ট সাকসেসফুল চেস। সো ওই জায়গা থেকে আনডাউটেডলি তারা কিন্তু 8 উইকেট হাতে রেখে এবং 1 ওভার হাতে রেখে ম্যাচ জিতেছে, উইচ ইজ ফিনমিনাল। আমরা যে দেখি যে 20 ওভারের খেলায় লাস্ট বল পর্যন্ত গিয়ে খেলাগুলো গড়ায়, স্পেশালি হাই স্কোরিং গেমগুলো। তো দিক থেকে অ্যালেক্স হেলসকে তো বলতে হবে, বাট সাইফ হাসান এবং অ্যালেক্স হেলসে কিন্তু একটা ভালো র্যাপও চলছে। তারা এর আগেও এই টুর্নামেন্টে কোনো একটি ম্যাচে 100+ পার্টনারশিপ করেছে। সো উপরের দিকে যখন ব্যাটাররা রান করে একটা দলের জন্য খুব ইজি হয়ে যায়। আমরা দেখছি যে বরিশাল খুবই স্টার্টেড টিম, ফার্স্ট ম্যাচে তারা 190 চেস করেছে, বাট উপরের দিকের ব্যাটাররা কিন্তু রান করেনি। লাস্ট ম্যাচেও তাদের উপর দিকের ব্যাটাররা রান করেনি। সো রংপুরের এটা অনেক বড় অ্যাডভান্টেজ যে শুরুর দিকে মোমেন্টামটা পেয়ে গেলে টুর্নামেন্টে কিন্তু পরবর্তীতে যে টপ 4-এ যাওয়ার যে ইকুয়েশনটা থাকে ওটা অনেকটা ইজি হয়ে যায়। তখন আপনি বেঞ্চ স্ট্রেংথ টেস্ট করতে পারবেন, নতুন প্লেয়ারদেরকে খেলাতে পারবেন, ওই কনফিডেন্সটা নিয়ে যাওয়া যায় আর কি। দারুণ। ওয়েল অ্যাকচুয়ালি তাই, কারণ আমি আজকে যখন খেলা দেখছিলাম আমার কাছে স্কোরিংয়ের সাথে সাথে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে যে ওদের দুজনের মধ্যে যে সমন্বয়টা। একটা পর্যায়ে দেখা গেছে যে দুজনেই খেলছে 41 বল 67 রানস, দুজনেই একই গতিতে আগাচ্ছে, অর্থাৎ মানে যেটা বলে আর কি ক্রিকেটে যেটা কমপ্লিমেন্টিং ইচ আদার। এই জিনিসটা এত সুন্দর ছিল, এত কনসিস্টেন্ট ভাবে আগাচ্ছিল। ইট ওয়াজ লাইক আই ওয়াজ ওয়াচিং মানে অ্যান ইন্ডিয়ান টিম অর অ্যান অস্ট্রেলিয়ান টিম চেজিং, যেটা মানে এক গাদা শট হঠাৎ করে একটা ওভারে 30-40 না, প্রতি ওভারেই কনসিস্টেন্টলি 8, 9, 10, 12 সিঙ্গলস চলছে। এই জিনিসটা খুব আনন্দ পেয়েছি খেলার দেখতে, আসলে ইট ওয়াজ বিউটিফুল। আসলে আমার মনে হয় অনেক দিন পর এবারের বিপিএলটা মানে আমাদের বিপিএল এর সব কিছু মিলে একটা ক্ষোভের জায়গা আমাদের বাংলাদেশিদের মনে থেকে যায় যে ব্যবস্থাপনা হচ্ছে না, তো এটা হচ্ছে না সেটা হচ্ছে না। এবার মনে হয় অনেক দিন পর বিপিএল এর ব্যবস্থাপনা এবং খেলা দুটোতেই আমরা বেশ আনন্দ নিয়ে দেখতে পাচ্ছি। একটু যদি বোলারদের দিক থেকে বলতেন, তানজিদ সাকিব 2টি উইকেট পেয়েছে, সেটা নিয়ে যদি ছোট করে বলতেন যে এখানে কি পুরো কৃতিত্বটা আমরা রংপুর রাইডার্সদের ব্যাটারদেরকে দিব নাকি কিছুটা দোষারোপ করা যেতে পারে সিলেটি স্ট্রাইকার্সদের বোলারদেরকেও? 90% আমি ব্যাটারদেরকে ক্রেডিট দিব, কারণ পিচ ভালো। বাট যখন আপনি অ্যালেক্স হেলসের সামনে পড়ে যাবেন, অ্যালেক্স হেলসের দিনে কিন্তু যে কোনো বোলারই কিন্তু আসলে তার খুব একটা করার কিছু থাকবে না। আমরা ওদিক থেকে যেমন লোকাল প্লেয়ারদের কথা বলছি, তানজিম সাকিবের কথা বললেন, আরও দু একটা লোকাল প্লেয়ার যদি বোলিংয়ে চিপ ইন করতো তাহলে হয়তো সিলেট স্ট্রাইকার্সের ওই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ হতো। তাদের স্কিপার আরিফুল হক খুবই এক্সপেন্সিভ ছিল আজকে। সো ওই এক্স ফ্যাক্টরটা লাগে। আমরা আলিসাল ইসলামের কথা বলতে পারি এক্স ফ্যাক্টর, নাহিদ রানা রংপুরের এক্স ফ্যাক্টর, কিন্তু হয়তো অনেক বেশি উইকেট নিচ্ছেন না, বাট 2-3টা নিচ্ছেন কিন্তু অপোনেন্টকে ইন্টিমিডেট করছেন। এই জায়গাটাই খুবই ইন্টারেস্টিং এই ফ্যাক্টর এই বিপিএলে। আমি আরও এরকম আরও কয়েকজনকে দেখতে চাই যে নতুন কেউ আবিষ্কার হোক এই বিপিএল থেকে। আর একটু আজকের খেলা নিয়ে কথা বলার আগে যদি একটু জেনে নিতে চাই যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরেকটা খেলা শুরু হবে, ইফ আই এম নট রং, অথবা শুরু হয়ে গেছে, আমি ঘড়িতে টাইমটা বলতে পারছি না। দুর্বার রাজশাহী ভার্সেস ফরচুন বরিশাল, কার আসলে কার দিকে কার সাপোর্ট আসছে? ইনফ্যাক্ট দুর্বার রাজশাহীকে কিন্তু ফরচুন বরিশাল প্রথম ম্যাচে হারিয়েছিল। সো ওই জায়গা থেকে 190 আউট করার পরও ফরচুন বরিশাল চেস করেছিল। এইটা একটা রিভেঞ্জ নেওয়ার ম্যাচ হতে পারে দুর্বার রাজশাহীর, কারণ তারাও একটা ম্যাচ খুবই কাছে গিয়ে হেরেছে, আর একটা আনফরচুনেট হেরেছে। সো ওই জায়গা থেকে আজকে কামব্যাক করার তাদের একটা পসিবিলিটি আছে, কারণ ফরচুন বরিশালের টপে আমি যেমনটি বলছিলাম শুরুর দিকে ওই রানটা কিন্তু ওপেনাররা দিতে পারছে না। হয়তো নিচের দিকে গিয়ে রিয়াদ বা টপ নিচের দিকের ব্যাটাররা করছে, শাহিন আফ্রিদিকে দেখলাম করেছে। সো বাট উপরের দিকে যদি রান শুরুতে না হয় প্রেসারে পড়ে যাবে কিন্তু তারা। আর বড় টিম যত মানে শুরুর দিকে একটু প্রেসারে থাকে তাদেরকে কিন্তু চেপে ধরতে মজা আছে। একদম। দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের নিয়ে কিন্তু না বললেই নয়। এখানে যদি একটু তাসকিনের পারফরমেন্সের কথা বলি, দুর্দান্ত ব্যাটার এবং বোলার দুটাই কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর শীর্ষে জায়গা করে রেখেছে। সেই তুলনায় কিন্তু আমরা আরেকটু বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। রাইট, ওই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সাথে আপনার দলকেও কালেকটিভ অ্যাপ্রোচে ওই পারফর্মটা করতে হবে। বিজয় খুব ভালো টাচে আছেন, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছেন। তাসকিনের কথা বলছেন আপনি যে মানে দ্য ওয়ে হি পিকড আপ দ্যাট 7 উইকেটস, আউটস্ট্যান্ডিং, মানে বিপিএল এর রেকর্ড এটা। আর তিনি কিন্তু এই বছর বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ উইকেট টেকার্স টি20-তে। সো ওই ফর্মটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা আইপিএলে দেখি যে ওদের ইন্ডিয়ান প্লেয়ার, বড় প্লেয়াররা, ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে এখানে ডমিনেট করে। আমাদেরও ন্যাশনাল টিমের প্লেয়াররা যে এসে ডমিনেট করছে, ডিফারেন্সটা বোঝায় দেওয়া যে আমি আসলে ইন্টারন্যাশনাল স্টার। ওই তখনই লোকাল প্লেয়াররা কিন্তু আমার দেশের একজন স্টারের দিকে তাকাবে যে আমি তাসকিন ভাইয়ের মতো পারফর্ম করতে চাই, বা আমি তামিমের মতো পারফর্ম করতে, ওই লেভেলে নিয়ে যেতে চাই। এইটাই হচ্ছে গিয়ে এই বিপিএল এর সবচেয়ে বড় মোটো হওয়া উচিত। আপনি বলছিলেন যে অনেক মানে অর্গানাইজেশন অনেক একটু প্রবলেম হয় বা অর্গানাইজিং ওয়েতে একটু ডিফিকাল্ট হয়। শুরুর দিকে একটা বড় টুর্নামেন্ট এমন হবে, আমরা দর্শক হিসেবে যদি একটু ধৈর্য রাখি, আমার মনে হয় যে মাঠের খেলা ভালো হলে এগুলো সব ভুলে যাবো আমরা। একদমই।
পছন্দের দল খেলবে একটু পরেই। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আজকের এই খেলায় মানে ফরচুন বরিশালের ব্যাপারটা হচ্ছে দে আর ভেরি এক্সপেরিয়েন্সড, হ্যাঁ, ওভারঅল দ্য সাইট ইজ ভেরি এক্সপেরিয়েন্স। তো প্রেশারের উপর নির্ভর করছে, ম্যাচ যদি অতিরিক্ত প্রেশারাইজিং হয় আমার মনে হয় ফরচুন বরিশাল উইল গেট দেয়ার ওয়ে। আর যদি না হয়, নর্মাল ম্যাচ হয়, যদি ইজিলি খেলতে পারে দুর্বার রাজশাহী, তাহলে দে হ্যাভ বেটার চান্সেস। আসলে বলা যাচ্ছে না এখনো। একদমই। এখন আমি একটা বাজে কাজ করব, যেটা রেহান ভাইয়ের কাছে, এটা কিন্তু একেবারে উপরের প্রেশার। হ্যাঁ, গান গান দিয়ে ব্রেকে যাব আমরা, কিন্তু বাজে স্বভাবই আগে গেতে হবে। এটা বলেছে দেরি করে আসার শাস্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো দেরি করিনি আমি ভাই। আমি এটা রাইট ইন টাইম। না 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 না, এটা একেবারে আমরা একটু মুচলেকা নেই আর কি, আপনাকে পাইছি 15 মিনিট আগে থাকতে হয়। না না, আমি তো গান আমাকে বললেই আমি শুনাই, কিন্তু আমি তো দেরি করিনি, এই রেপুটেশন হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ছাড় দিলাম এটা, যেহেতু অন এয়ারের আগে পৌঁছে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গানটা শুনে ফেলি। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না, আমি গলা বেচে খাবো খানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁট রেখে কথা হবে না, কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। বিগ ফ্যান, আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটু বিরতিতে চলে যাই, বিরতির মাঝে আমরা আরো কিছুক্ষণ প্রশংসা করে নিব রেহান ভাইয়ের। সেই সাথে দর্শক, এই মুহূর্তে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট ধারাভাষ্যকার মাজহারউদ্দিন অমি এবং সঙ্গীত শিল্পী রেহান রসুল। খেলা নিয়েই কথা বলছিলাম, খেলার কথাতেই থাকতে চাই। এবার যেহেতু বলছিলাম শুরুতেই বলছিলাম যে 4 ছক্কা দিয়ে সিলেটের ম্যাচটা শুরু হলো, এবং রানের বন্যা যেটাকে বলে, রান কিন্তু আমরা এবার খুব ভালো দেখেছি, ঢাকার মাঠেও দেখেছি, সিলেটেও শুরুটা ভালো ছিল। একটু যদি দেখে নিই এবারে টপ স্কোরার, টপ ব্যাটার কে আছেন, এবং বোলিং এর দিক থেকে বা কে কেমন করছেন একটু যদি দেখে নিই। অমি ভাই, রাইট, সাইফ হাসানের কথা বলছিলাম। এনসিএল টি20-তে ওই টুর্নামেন্টটা কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক হেল্প করেছে। যারা ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার, তারা ওই সুযোগটা পেয়েছিল যে নিজেদেরকে একটু ঝালিয়ে নেয়। সাইফের খুব আহামরি টুর্নামেন্ট যায়নি ওটা, বাট তাকে রিদমে ফিরতে হেল্প করেছে, কারণ ওই টুর্নামেন্টটা যদি না খেলতো, এখানে এসে যদি শুরুর দিকে 2-1 ম্যাচ খারাপ হয়ে যেত, তাকে কিন্তু আবার অনেক প্রেশারে থাকতে হতো। সো শুরুর দিকেই যখন রিদমটা পেয়ে গিয়েছেন, এখন দেখেন একজন লোকাল প্লেয়ার টপ রান গেটার, একজন লোকাল প্লেয়ার টপ উইকেট টেকারও। সো দিস ইজ ফ্যাসিনেটিং, এটাই আসলে দেখার মতো একটা জিনিস। এনামুল হক বিজয়, যার কথা বলছিলাম, আরেকজন লোকাল প্লেয়ার রয়েছে। আর বোলিংয়ে তো সব আমাদের দেশের মানুষজনই, শুধু কুশদিল শাহ বাদ দিলে কিন্তু তাসকিন, আবু হায়দার, নাহিদ রানা। আমি নাহিদ রানাকে দেখে এত মানে আমার মেসমারাইজ, টু বি ভেরি অনেস্ট, মানে একজন বাংলাদেশে একজন ফাস্ট বোলার বল করছে 140-এর ঘরের নিচে যাচ্ছেই না। আর এটা একটা স্ট্যান্ডার্ড সেট করছে আমাদের দেশের ক্রিকেটের জন্য, যে একজন ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার আমাদের দেশ থেকে আসছে, এবং তাকে দেখে দেখি আরও অনেকে আসবে। শুরুটা আমাদের অবভিয়াসলি মাশরাফি, দেন তাসকিন, দেন আদার্স, বাট নাহিদ রানা একটা নতুন জেনারেশনের আমাদের একটা ওই কি বলবো যে একটা ভেনাম অ্যাড করেছে আমাদের বোলিং ইউনিটে। আমার ওকে দেখলে খুবই ভালো লাগে, মানে ইটস সো ফ্যাসিনেটিং টু সি। এবং এটা খুব দরকার ছিল আসলে আমাদের ওভারঅল বাংলাদেশ টিমের অন্য সব কিছুর চেয়ে আমার মনে হয় পেস অ্যাটাকটা সবসময়, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পেস বলি, 145+ কনসিস্টেন্টলি সামনের ব্যাটারদেরকে একটা নার্ভাস সিচুয়েশনে ফেলানোর জন্য, বিশেষ করে ডেথ ওভার্সে এবং স্টার্টিং পাওয়ার প্লেতে এই সময়টাতে খুব অভাব বোধ করি। আমাদের বোলার যারা ছিলেনও আগেও, তারাও কিন্তু অ্যাকচুয়ালি স্পিড স্টার ছিলেন না, দে ওয়ার সিমার্স অ্যাকচুয়ালি। তো ওই জায়গা থেকে যদি বলি, উই নিড পিপল লাইক নাহিদ রানা, এবং আরও অনেক বেশি প্রয়োজন আছে। কিন্তু একটা কথা আমি ভাই, আপনাকেও যদি আপনার কাছে জানতে চাই, যে এই যে আমরা কিন্তু বিপিএল এর সময় বেশ কিছু যেটাকে বলে জ্বলে উঠতে দেখা, বেশ কিছু খেলোয়াড়কে জ্বলে উঠতে দেখি, কিন্তু পরবর্তীতে এদের আমরা তাদেরকে পাচ্ছি না, বা ন্যাশনাল টিমে এসে কিন্তু তারা ঠিক সেভাবে পারফর্ম করতে পারছে না। এটা আসলে কেন হয়? প্রতিবারই কিন্তু বিপিএলে কিছু আমরা প্লেয়ার পাই, ইয়াংস্টার পাই, যাদের কাছ থেকে আমাদের একটা আশা তৈরি হয় বা আশা করতে থাকি। একটা রিজন হচ্ছে যে পিচ। আমি এটা বারবার কেন বলি, যে আমাদের দেশে আমরা এক পিচে খেলে যাই,
আমাদের ব্যাটাররা কিন্তু ওই শর্ট খেলার মতো অ্যাবিলিটি থাকে না এই পিচে, কারণ বল ব্যাটে আসে না ঠিক মতো। এখন আপনি গিয়ে একটা বাইরের কন্ডিশনে বা ওয়ার্ল্ড কাপের কোনো ইভেন্টে উইকেট খুব ইভেন থাকে, ওখানে গিয়ে যখন আপনি দেখছেন যে বল রাইজ করছে বেশি, একটু বাউন্স হচ্ছে, ওই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করতে প্লেয়ারদের ডিফিকাল্ট হয়। এর জন্য বারবার বলি যে আপনি স্পোর্টিং উইকেট দিলে আপনার দেশের ক্রিকেটের উন্নতি হবে, দ্যাট ইজ দ্য মেন থিম। আর আরেকটা হচ্ছে যে আমরা টি-20 কিন্তু খুব কম খেলি, মানে ডোমেস্টিক ওয়াইজ যদি বলি। কিন্তু ভাই আমি একটু মাঝখানে অ্যাড করি ওর প্রশ্নটার সাথে, দেখা যাচ্ছে যে আন্ডার 19 টিমেও যেই প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ফিল্ডেই অনেক ভালো খেলছে, সেই ন্যাশনাল টিমে আসার পরে তার অবস্থা ডাউন হয়ে যাচ্ছে। রিহান ভাই অনেক বড় গ্যাপ কিন্তু আন্ডার 19 আর ন্যাশনাল টিমের হিউজ ডিফারেন্স। এটা নিয়ে আসবো এবং নিশ্চয়ই এবার যেহেতু পিচ নিয়ে কমপ্লেন ছিল, পিচটাও এবার ভালো হয়েছে, দেখা যাক এবার কি হয়। তার আগে একটু আমরা পেয়ে গেছি সিলেটের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ কভার করছেন আমাদের একজন সহকর্মী, তিনি সেখানেই আছেন, শাহরিয়ার হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন। শাহরিয়ার শুনতে পাচ্ছেন? শাহরিয়ার আমাদেরকে শুনতে পাচ্ছেন? শাহরিয়ার যদি একটু বলতেন যে ম্যাচ প্রথমটা কেমন দেখলেন, হোম গ্রাউন্ডে ক্রিকেটের হার, দর্শকদের আসলে কেমন খুব কতটুকু দেখলেন, এবং সামনে আরো একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে, দুটো নিয়ে যদি আমাদেরকে হালকা করে একটু বলতেন সংক্ষেপে। দেখেন, সিলেট যে ঢাকায় যে প্রথম ম্যাচটা খেলেছিল আমরা ওখানে দেখেছিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের ব্যাটিংটা খুব বেশি সমস্যা হয়েছিল, যার কারণে ম্যাচটা হেরেছে রংপুরের বিপক্ষে, আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি। এবং ঢাকায় তারা একটা ম্যাচই খেলেছে এবং এরপরে এখন এই সিলেটে এসে 5টা ম্যাচ খেলবে। বাট আজকে আমরা যে চিত্রটা দেখলাম সিলেটের, সেই ব্যাটিং ডিপার্টমেন্ট একবার আপনি যদি প্রথম থেকে মানে যারা ব্যাটিং করেছে আজকে, যে 5-6 জন ব্যাটিং করেছে প্রত্যেক মানে ম্যাক্সিমামই কিন্তু রান পেয়েছে। আমরা রনি তালুকদারকে দেখেছি, জাকির হাসানকে দেখেছি, মানে আমরা ব্যাটসম্যানদের যে খেলার যে ধরনটা প্রত্যেকে কি মানে মনে হয়েছে যে তাদের মধ্যে কোনো মানে এরকম না যে তাদের কোনো কনফিডেন্সের অভাব ছিল। মানে ঢাকাতে যারা যে সমস্যাটা ছিল ব্যাটিংয়ে, সেটা কিন্তু সিলেটে তা কাটিয়ে উঠেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা আমরা দেখতে পেয়েছি যে মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সিলেটের ব্যাটিং উইকেটটা, যেহেতু এটা খুব ব্যাটিং প্যারাডাইজ একটা উইকেট, তো এই রানেও রংপুরের বিপক্ষের মতো শক্তিশালী দলের সাথে হয়তো বা এই রানটা যথেষ্ট ছিল না। তারপরও কিছু কিছু মিস্টেক তো ছিল, আমরা যেটা বলবো, বিশেষ করে যখন সিলেট ফিল্ডিং করেছে, তো সেই হিসাবে দর্শকরা তো অনেক আক্ষেপ ঝরেছে, যেহেতু সিলেটের মাঠ আজকে অনেক দর্শক হয়েছিল। তবে এই হয়তোবা সিলেটের আরও 4টা ম্যাচ আছে, হয়তোবা সেই ব্যর্থতা কাটিয়ে উঠবে। আর পরবর্তীতে যে ম্যাচ আমরা জানি ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর, ডেফিনেটলি দুর্বার রাজশাহী থেকে ফরচুন বরিশাল অনেক শক্তিশালী, এই ম্যাচেও তারা কাগজে কলমে এগিয়ে থাকবে। বাট দুর্বার রাজশাহীর যে মূল সমস্যাটা সেটা হচ্ছে বোলিং লাইন আপ। আপনি যদি দেখেন যে তাসকিনকে বাদ দিয়ে যদি আপনি বলেন, তাদের কোনো স্ট্রাইক কোনো বোলার নাই। এবং আমরা দেখেছি যে দুর্বার রাজশাহী এই যে কটা ম্যাচ হেরেছে, ব্যাটিং মোটামুটি করলেও কিন্তু তারা কিন্তু ওই বোলিংয়ের কারণেই হেরেছে। এখন দেখা যাক যে তারা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা। যদিও দুর্বার রাজশাহী এখন পর্যন্ত একটা ম্যাচ জিতেছে, সেটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসও পয়েন্ট টেবিলের তলানিতে আছে। তো দেখা যাক এই ম্যাচে তারা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে। বাট যদিও বরিশাল যেহেতু দল, সে কাজটা অবশ্যই কঠিন হবে। সারা, ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। 4 জন বিদেশি প্লেয়ার নিয়ে খেলার একটা নিয়ম ছিল, সেই নিয়মটা কি এখনো রয়েছে কিনা? আপনি সর্বোচ্চ 4টা খেলাতে পারবেন, সর্বনিম্ন 2টা খেলাতে পারবেন। সর্বনিম্ন 2টো। আচ্ছা, তো সেখানে মানে যেটা বাঙালিদের এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশিরা নিজেদের খেলাটাই দেখতে চায়, সেই জিনিসটা থেকেই হয়তোবা মাত্র 2 জন খেলোয়াড় নামানো হয়েছে, বিদেশি খেলোয়াড় নামানো হয়েছে মাঠে। কিছুটা ডিসঅ্যাডভান্টেজও বলবো, কারণ রাজশাহীর মনে হয় সেই কোয়ালিটি ফুল ফরেনার পাচ্ছে না তারা, যার কারণে কিনা তারা মাত্র 2 জন ফরেনার নিয়ে খেলাচ্ছে। আপনি যদি অপোনেন্টের কথা চিন্তা করেন, মানে দ্য প্লেয়ার্স লাইক শাহিন আফ্রিদি, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, সো ওই জায়গা থেকে আপনার ডাগ আউটে ওই রকম এক্সপিরিয়েন্স নাই কিন্তু রাজশাহী। সো আমাদের লোকাল প্লেয়ারদের উপর অনেক চোখ থাকবে। এর জন্যই বলছিলাম যে প্লেয়ার লাইক জিশান আলম, আমি তার থেকে দুর্দান্ত কিছু দেখতে চাই। এনসিএল 100 করেছে, মানে আউটস্ট্যান্ডিং ব্যাটার। শুধু একটু তার একটা ভালো ম্যাচ লাগবে, 2টো ম্যাচে খারাপ করেছে, বাট তার একটা ভালো ম্যাচ দরকার। আই থিঙ্ক আস্তে আস্তে মানে যখন মানে এই ধরনের বিপিএল ধরনের টুর্নামেন্টগুলোর এটাই সবচেয়ে বড় সুবিধা। এখানে যেহেতু অনেকগুলো ম্যাচ আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আছে ইনভলভড, আমাদের দেশি ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, বাইরের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, কোচেস, কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট টিমের ভিতরে থাকতে হলে। নানান রকম কোচের সাথে, নানান রকম ক্যাপ্টেনের সাথে, নানান রকম পজিশনে, বোলিংয়ে বলি, ফিল্ডিংয়ে বলি। যদি আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় আমাদের ওভারঅল আমাদের ক্রিকেটে
ফিল্ডিং এ আমরা এখনো অনেক পেছানো, এখনো অনেক পিছিয়ে আছে। আজকেও বেশ কিছু স্লপি ফিল্ডিং আমরা কিন্তু মাঠে দেখেছি, তাই না? খুব ইজিলি যেগুলো ক্যাচেবল ছিল বা ইজিলি রান সেভ করা যাইতো সেগুলো কিন্তু সঠিকভাবে হয়নি। তো আমাদের এক্সপেকটেশনটাও এই লেভেলেই থাকবে এবং আশা করছি দুর্বার কিছুই করবে অথবা ফরচুনেট কিছু হবে। আমরা অনেক অনেক সিরিয়াস আলোচনায় চলে গেছি, যেহেতু রেহান ভাই আছে আলোচনা হালকা করার একটা সুযোগ আছে, সুতরাং রেহান ভাই একটা চমৎকার। তুমি বলতেছো আমি হালকা গান গাই? না না, গানটা তো মানুষের মুডটাকে একটু সুইং করে, মুডটাকে হালকা করে দেয়। সো হালকা গান বলার প্রশ্নই আসে না। কিছুক্ষণ আগেই তো আমরা বললাম যে আমরা দুজন কত বড় ভক্ত আপনার। সো প্লিজ এখন যে গানটা গাবো এটা হচ্ছে ঢাকার টিমকে নিয়ে। ও শিওর শিওর শিওর, পরে পছন্দ দিচ্ছি। আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, আর জীবন চলবে ঝাঁকা নাকা, ঘুরে যাবে ভাগ্য চাকা, পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবেরাও করবে সালাম, রাখবে নজরে, থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন, জানি আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, আসবে দিন। শাকিব খানের তো এসেছে, কিন্তু ঢাকা ক্যাপিটালসের আদৌ আসবে কিনা, এই জন্যই তো খান সাহেবের গান গাইলাম, আলোচনায় যাচ্ছি ঢাকা আমরা। ক্যাপিটালসের জন্যই খান সাহেবের গান। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি, ফিরছে এক্ষুনি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলছে। খেলা নিয়ে আমরা আরেকটু পরে বরঞ্চ আপডেটে যাই। একটু যদি দেখে নিই পয়েন্ট টেবিলে দলের অবস্থানগুলো। রংপুর রাইডার্স একেবারে শুরু থেকেই পয়েন্টের নাম্বার 1 পজিশনটা দখল করে রেখেছে। এরপরে রয়েছে খুলনা টাইগার্স, চিটাগাং কিংস, ফরচুন বরিশাল। পরের তিনটা যদি একটু দেখে নিই, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটাল। মানে ঢাকা ক্যাপিটালস তো এই যে ঢাকার জন্য যে গান গেলে মাঠের ভেতর মাঠের বাহিরে, ইনফ্যাক্ট স্টুডিওতেও আমরা ঢাকার জন্য গান গাচ্ছি, কারণ আমরা যারা ঢাকায় থাকি তাদের কিন্তু ঢাকার ক্যাপিটালসের প্রতি একটা আলাদা দুর্বলতা রয়েছে। কিন্তু 3টা ম্যাচে 3টাতেই হার। এটা আসলে দেখে অনেকটা ইয়ের মতন মনে হচ্ছে, মানে অনেক সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে অবস্থাটা হয় সেটা মনে পড়ে যাচ্ছে। এমনও হতে পারে যে তারপরে দেখা যাবে পরের রাউন্ডে পর 6টা ম্যাচ ঢাকা ক্যাপিটালসই জিতে যাচ্ছে। এটা কি শুধু সুপারস্টার মিলে যাচ্ছে জন্য, দুদিকে ব্যালেন্স হচ্ছে জন্য? না, এটা হয় অনেক সময়, খুব নাটকীয় ব্যাপারগুলো তারপরেও হয়, এবং এটার জন্যই আমরা দর্শকরা আসলে অপেক্ষা করি যে কখন পয়েন্ট টেবিলটা চেঞ্জ হয়ে যাবে। নাটকীয়তার শুরুটা কখন হবে? অমি ভাই কি একই কথা বলবেন নাকি আপনি নাটকীয়তা ছেড়ে একটু খেলায় বলবেন যে আসলে দোষগুলো কোথায় হচ্ছে? টুর্নামেন্টটা কিন্তু এখনো অনেক লম্বা। তাদের একটু প্রবলেম হচ্ছে যে যেমন এক হচ্ছে যে লোকাল প্লেয়ার তাদের খুব একটা ভালো নয়, তাদের ফরেন প্লেয়ারও কিন্তু ভালো নাই। সো ওই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস একটু স্ট্রাগল করছে। বাট অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস, অনেক লম্বা টুর্নামেন্ট, কিন্তু প্রত্যেকটা টিম প্রায় এক এক দলের সাথে 2বার করে খেলবে। সো মানে আমার মনে হয় যে একটা রিদম যদি পেয়ে যায় দেন ওখান থেকে ওইটা গেইন করতে পারবে। বাট শুরুতে 3টা ম্যাচে 3টা হেরে গেলে ওই দল আসলে টপ 4-এ যাওয়ার ব্যাপারে একটু হলেও পিছিয়ে থাকে। বাট আমি স্টিল আমি সারপ্রাইজ হব না যদি ঢাকা ক্যাপিটালস টপ 4-এ মেক করে। আমি জানি না এটা কতটুকু স্ট্যাটিক্যালি এটা কতটুকু কারেক্ট কোয়েশ্চেন হবে, তাও জানতে চাচ্ছি যে সিলেট স্ট্রাইকার্স 2টো খেলেছে, 2টোতেই হেরেছে। ঢাকা ক্যাপিটালস 3টা খেলে 3টাতেই হেরেছে। দুটো দলেরই এখনো সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে খেলা দেখে কি মনে হয়, ঢাকা ক্যাপিটালসকে এগিয়ে রাখবেন উপরে নাকি সিলেটকে? আমার কাছে একটু সিলেট স্ট্রাইকার্সটা বেটার টিম মনে হয় কম্পেয়ার টু ঢাকা ক্যাপিটালস। বাট তাদের জেসন রয় আসতেছে, আজকে শুনলাম তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন যে জেসন রয় আসবে। সো ইম্প্যাক্ট প্লেয়ার যদি 2-1জন থাকে, অ্যালেক্স হেলস টাইপের, একজনই খেলা ঘুরিয়ে দিতে পারবে। আর একটা দুটো ম্যাচ যদি ওই ওরকম এক্সাইটিং ম্যাচ জিতে যায়, দলটা কিন্তু উজ্জীবিত হয়। আপনি দেখবেন যে একটা দল যতই ভালো খেলে হেরে যাবে, ড্রেসিং রুমে কিন্তু এনভায়রনমেন্ট ভালো থাকে না। আর একটা দল যত খারাপ খেলেও যদি জিতে যায়, যে খারাপ খেলে সেদিন তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, না নেক্সট গেম আমি পারবো। সো একটা জয় খুবই ইম্পর্টেন্ট সব দলের জন্যই। যেমন আমরা এখন দেখছি যে রংপুর রাইডার্সের কথা যদি বলি, জিএসএল এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সো তাদের ওই কিন্তু কনফিডেন্সটা এখন পাচ্ছে। আবার একটা দুটা ম্যাচ হেরে যাবে, দেখবেন যে আমরা তাদের দোষ নিয়ে কথা বলা শুরু করব, তাদের বোলিং ইউনিটে এই প্রবলেম, তাদের ব্যাটিং ইউনিটে এই প্রবলেম। সো ইটস আ লং টুর্নামেন্ট। বাট আমি আশা করবো যে টিমস লাইক ঢাকা ক্যাপিটাল, সিলেট স্ট্রাইকার্স তারা
যাতে দু একটা ম্যাচ জিতে রিদমে ফেরে, তাহলে টুর্নামেন্টের ওই ফিক্সচারটা মজা হবে রেয়ান। এবং টপ 4 এর জন্য যে 6টা-7টা টিম হাড্ডাহাড্ডি লড়াই হয়, এটা না হলে আসলে 4টা টিম যদি আমরা জেনে যাই মজাটা হয় না। কিন্তু আগামীকালের ব্যাপারটা যদি দেখেন রেহান ভাই, সরি আমি থামিয়ে দিলাম, যে একেবারে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস। তো আমি এই জন্যই বলছিলাম যে ঢাকা ক্যাপিটালস আসলে গেট ব্যাক কতটুকু করতে পারবে, কেননা রংপুর রাইডার্স অলরেডি জেতার ছন্দে আছে এবং ঢাকা ক্যাপিটালস অলরেডি হারছে। রেহান ভাই, আমার কাছে মনে হয় কি এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যেটা অমি ভাই বললেন যে এক্সপেরিয়েন্সড প্লেয়ার বা স্টার প্লেয়ারের অভাব, এই জিনিসটা যেমন একটা ফ্যাক্টর। একই সাথে অনেক সময় দেখা যায় যে যেটা যে মাত্র কিন্তু টিমগুলো ফরম্যাট হয়েছে, মাত্র ফরমেশনটা হয়েছে। অনেক সময় আমরা অনেক বিদেশি টিমের ক্ষেত্রেও দেখেছি যে হয়তো টোটাল টিমের মধ্যে কোনো স্টার প্লেয়ার নেই, বাট ওভারঅল তাদের যে 6 জন বা 11 জনের যে কম্বিনেশন ব্যাটারদের বোলারদের, সেটা একটা বড় আকার ধারণ করেছে। এখনো হয়তো তারা নিজেদের কম্বিনেশনটা বুঝতে পারছে না যে কাকে দিয়ে আমি 14th ওভারটা করাবো, কাকে দিয়ে আমি স্টার্টিং ওভারটা করাবো। একবার বুঝে গেলে এমনও হতে পারে যে অনেক স্টার প্লেয়ার ফেস করে ঢাকা ক্যাপিটালসের সাথে পারছে না, কারণ তাদের মধ্যে সামঞ্জস্যতা চলে আসছে। সো ইউ নেভার নো, ইটস টু আর্লি টু সে। আমি একটু জানতেই চাই, যেহেতু দুজন স্টার প্লেয়ার খেলছে না বাংলাদেশে, আমাদের সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা কিন্তু আমাদের বাঙালিদের চোখে সবসময় স্টার, এবং যে কোনো কারণেই হোক, দেশের পরিস্থিতির কারণে তারা খেলছে না। দর্শক হিসাবে বা আপনাদের জায়গা থেকে কতটুকু মিস করছেন না, মানে তারা কতটুকু মিস? ভয়াবহ। বিশেষ করে সাকিব আল হাসানকে আমি একা না, পুরো ক্রিকেট বিশ্বের মিস করার কথা। ওনার মতন প্লেয়ার কালে ভদ্রে একটা জন্মায় পুরো পৃথিবীতে, উনিও জন্মেছিলেন। ওনার ব্যক্তিগত জীবনের ভুলের দিকে আমি তাকাবো না, তবে ক্রিকেট বিশ্ব যদি আমাদেরকে আজকে ভালোভাবে চিনে থাকে, তাহলে এই যে দুইটা নাম তুমি একটু আগে বললা, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, এদের অনেক বড় অবদান আছে, অনেক বড় অবদান আছে। সেই 99-এ আমরা যখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেলি, তারপর থেকে আমরা অনেক যুদ্ধ দেখেছি, অনেক যুদ্ধ হয়েছে এই ক্রিকেট টিমটা নিয়ে, সেটাকে একটা স্ট্যান্ডার্ডে পৌঁছানো। যখন এক রাতে সাকিব আল হাসানের ফলোয়ার শুধু অস্ট্রেলিয়া থেকে 25,000 বেড়ে যায়, তখন বুঝতে হবে হোয়াট স্ট্যান্ডার্ড হি ইজ, তাই না? মাইকেল বেভানের কান্ট্রি থেকে সাকিব আল হাসানকে ফলো করা হচ্ছে, নট অ্যান ইজি থিং, রাইট? সাকিব আল হাসানকে পাবো, এবং কালকের কিন্তু সিলেট স্ট্রাইকার্সের আরো একটা ম্যাচ রয়েছে ফরচুন বরিশালের সাথে। সো ঘুরে আসার বা ঘুরে দাঁড়াবার সুযোগ কালকে সিলেটে আরও একবার পাবে। শেষ করতে হবে আমাদের, শেষটা অবশ্যই রেহান ভাইয়ের গান দিয়ে। তার আগে আমি বিদায় নিয়ে নিতে চাই। অমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য ক্রিকেট পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আজকে আমি সারা ফাইরুজামা এখানেই বিদায় নিচ্ছি, আর গানে গানে বিদায় জানাবেন রেহান রাসুল। ওকে, গানে গানে বিদায় জানাবো সবাইকে। আগে একটু বাই বাই দিয়ে নিই। থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার, অমি ভাই, থ্যাংক ইউ। আমি অমি ভাইয়ের পাশে বসে কথা বলা আমার উচিত না, আমি ক্রিকেট অতটা বুঝি না, বাট আমি অ্যাজ আ বাংলাদেশি আই এম আ বিগ ফ্যান অফ ক্রিকেট, বিগ ফ্যান অফ এভরিথিং। থ্যাংক ইউ, আপনাদের থেকেই নাও এটা। আচ্ছা, যাই হোক, আমি আমারই একটা গান দিয়ে একটু শেষ করে দিচ্ছি। রূপকথার জগতে গানটা একটু শুনিয়ে দিই। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে, এই পথে